নমস্কার, আমি শিখা মুখার্জি। ইউটিউব চ্যানেল শিখা মুখার্জিজ আর্টিস্ট্রি পার্ট 2 কলকাতা থেকে আমি আপনাদের গল্প পাঠ করে শোনাই। দেশ ও বিদেশের সমস্ত শ্রোতাকে এই চ্যানেলে সাদর আমন্ত্রণ জানাচ্ছে। আজকে পাঠ করব ডক্টর নবনীতা দেবসেনের লেখা গল্প বিন্ধবাসিনী। গল্পটা একটু বড়, আশা করি পুরো গল্পটা শুনবেন। গল্পের শেষে আমি একটা প্রশ্ন রাখবো, শ্রোতারা নিশ্চয়ই উত্তর দিতে পারবেন। এই গল্পটা পোস্ট করার দুদিনের মধ্যে প্রথম 3জন সঠিক উত্তরদাতার নাম আমি পরের গল্প পাঠের শুরুতে ঘোষণা করব। দ্য নেক্সট গল্পের সঠিক উত্তর, রঞ্জু ও সন্টু বসন মামার বাড়িতে বেড়াতে গিয়ে এক রাত্রি ছিল, বা একদিন ছিল বলা যেতে পারে। প্রথম 3জন সঠিক উত্তরদাতার নাম শিলা দস্তিদার, শান্তা চক্রবর্তী ও অদিতি মুখার্জি। পরের গল্পটাও ডক্টর নবনীতা দেবসেনেরই লেখা। গল্পের নাম পরীর মা। শ্রোতা বন্ধুরা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রাখলাম সাবস্ক্রাইব করার জন্য। তাহলে বন্ধুরা, আজকের গল্প পাঠ শুরু করছি। গল্পের নাম বিন্ধবাসিনী। মিসেস দত্তদের বাড়িতে কি সুন্দর একটা কাজের মেয়ে দেখে এলাম। আমার যোগের দিদি বললেন, যেমন সুন্দর চেহারা তেমনই হাতের রান্না। বাংলাদেশের মেয়ে তো, ওদের হাতের রান্নাটাই আলাদা। যোগের দিদি খেতে টেতে একটু ভালোবাসেন, কিন্তু তা বলে আমরা ঘটি বলে রাঁধতে পারতে জানি না, এমন কথাও তো মানা যায় না। সেই মেয়েটাকে কোথা থেকে পেলেন মিসেস দত্ত? কোনো একটা আশ্রম থেকে এনেছেন, ওর কেউ নেই। বাহ, এরকম একজন মেয়ে যদি আমিও পেতাম, যার কেউ কোথাও নেই। খবরের কাগজের ভাষায় বলে পিছুটার নেই। যাকে দেশে যেতে হবে না, যার ছেলের বিয়ে, মায়ের অসুখ, কাকার মৃত্যু, জ্যাঠার অপারেশন লেগেই থাকবে না, যাকে দেখতে সুশ্রী, ঘরে ঘুরে ফিরে বেড়ালে দেখে মন খুশি লাগবে, এবং যার হাতে রান্না খেলে ভুলতে পারা যাবে না। এমন কাজের মেয়ে কোন সে আশ্রমে তপস্যা করছে ভালো আশ্রয়ের জন্য। এই তো আমি আছি, আমার সংসার ছোটই। শাশুড়ি মা আছেন, আমরা দুজন, আর আমার দেওর আছে দুবাইতে। এই 4জন পূর্ণবয়স্কা। আমার মেয়ে কলেজে যাচ্ছে, দেওরের ছেলে স্কুলে পড়ছে। ব্যাস, এই তো। আমি আর সুভা দুজনেই রান্না করি। সুভা সকালে কলেজে পড়াতে যায়, ও রাত্রেরটা রাঁধে। শাশুড়ির বয়স হয়েছে, একটা দিনরাত্রের মেয়ের খোঁজ করছি। বিশ্বাসী লোক পাওয়া এত কঠিন। এইসব আশ্রম টাশ্রম থেকেই লোক নেওয়া ভালো, বেশ জামিন পাওয়া যায়। যোগীর দিদি বললেন, আশ্রমের ঠিকানা এসে দেবেন। আজ দিচ্ছেন, কাল দিচ্ছেন। ইতিমধ্যে একদিন একেবারে অবাক কাণ্ড। যোগীর দিদিমণি অসময়ে এসে বেল বাজালেন দুপুরবেলায়। দুপুরবেলায় হঠাৎ কি ব্যাপার? দিদির সঙ্গে একটা সুন্দরী মেয়ে এসেছে, বছর 25-26 হবে, হাতে একটা পুঁটুলি। এই যে, এর নাম বিন্দু। বিন্ধু না, বিন্ধবাসিনী। ওই হলো বিন্ধ। তুমি কি একটু জল খাবে? যোগের দিদি বললেন, খুব ক্লান্ত তুমি, আমিও একটু জল খাবো। খামু। দিদি বললেন, আমি যাচ্ছি মিসেস সেনের বাড়িতে, হঠাৎ দেখি ট্রাম লাইনে কয়েকজনের ভিড়। ট্রাম লাইনের ওপরে এই মেয়েটা বসে আছে, উঠবে না। আমি তো দেখে চিনতে পেরেছি, একেই মিসেস দত্তর বাড়িতে দেখেছিলাম। আমাকে দেখে মেয়েটা কেঁদে ফেললো। কি ব্যাপার, এখানে ট্রাম লাইনে কেন বসে আছো? লাইনে মাথা দিমু। সে কি, কেন? আমারে বাইর কইরা দিছে, আমি কারেও চিনি না, কই যামু, মরুম, মরণের লাগাই বসে আছি। এমন সময় টিং টিং করে ট্রাম এলো। আমি ওর হাত ধরে টেনে তুলে আনলাম, বললাম চলো, অন্য এক জায়গায় নিয়ে যাচ্ছি, সেখানে তুমি ভালো থাকবে। আপনাদের কাছেই নিয়ে এসেছি, আপনারা ওকে দেখাশোনা করুন, ও খুব কাজের। কিন্তু ওকে তাড়িয়ে দিল কেন, সেটা তো জানা দরকার। শুধু শুধু কেউ কি কাউকে পথে বের করে দেয়? আজকের দিনে যখন রাত দিনে লোকের এত অভাব। বিন্ধবাসিনীকে জিজ্ঞেস করে যেটা জানা গেল, সেটা খুব সুখকর নয়। সুন্দরী যুবতীদের পক্ষে নিরাপদ ঘর পাওয়া মধ্যবিত্ত সংসারেও সহজ নয়। কোনো দিনই ছিল না, এখনো নেই। মিস্টার দত্ত এতই যত্ন করছিলেন যে মিসেস দত্ত ওকে রাস্তায় বের করে দিয়েছেন। মাথা খারাপ করে আশ্রমে পৌঁছে দেননি। আশ্রমের ঠিকানা ওর পুটুলি থেকেই বেরোলো যদিও। আমি বললাম, দেখি 2-4 দিন তো থাকো, কেমন কাজকর্ম করে, মন বসে কিনা, হাবভাব কেমন, সব দেখি, তারপর মাইনে ঠিক হবে। ওখানে কত পাচ্ছিল? বিন্ধবাসিনী হাসলো, নিপাট এক হাসি। মায়না নাই,
ঘরের মানুষ হয়ে থাকুম, আবার মায়না দিয়ে কি হইব? যখন যা লাগে আপনি আইনা দিয়েন, পয়সা দিয়ে আমার কি কাম? আমার তো কেউই নাই। এ তো বড় ঝামেলা, পয়সা নিয়ে এর কোনো কাজ নেই। এমন লোক রেখেও আমার কাজ নেই বাবা। এর তো মাথা খারাপ, কিন্তু এ সন্ন্যাস নিয়েছে। টাকা পয়সা চায় না এমন মানুষ এই বাজারে কলকাতা শহরে নিঃশ্বাস নিচ্ছে। দিদিও একটু মুশকিলে পড়েছেন। বিনা মাইনের দাসী রেখে পুলিশ কেসে পড়ে যাব কিনা কে জানে। অত্যাচার, শোষণ, কত কি। তবে মিস্টার অ্যান্ড মিসেস দত্ত অ্যান্ড কোম্পানি ভালো কাজ করেননি। দত্তবাবু যদি দুর্ব্যবহার করেও থাকেন, মিসেস দত্ত অনেক বেশি অসৎ ব্যবহার করেছেন অবলা মেয়েটিকে পথে বের করে দিয়ে। হাতে অবশ্য 100টা টাকা গুঁজে দিয়েছেন। সেই নোটটা এখনো হাতে ঘামছে। দিদি বললেন, নোটটা এবার তুমি আঁচলে বাঁধো কিংবা কিছু একটা করো, ওটা যে পচে যাবে। বিন্ধবাসিনী পুঁটুলি খুলল। জামা কাপড় ছাড়া তাতে আরও একটা লাল শালুর পুঁটলি আছে। সেটা খুলে দেখা গেল চুলের ফিতে, কাঁটা, ক্লিপ, একটা ছোট কাঁচি, দুপাতা টিপ, কয়েকটা প্লাস্টিকের চুড়ি, একটা ছোট হাত আয়না, কয়েকটা লজেন্স আর দুটো 5 টাকার কয়েন রয়েছে। নোটটা তারই সঙ্গে রেখে পুঁটুলি বেঁধে ফেলল বিন্ধু। লজ্জা লজ্জা হেসে বলল, আমার জিনিসপত্র। তোমার পয়সা রাখার ব্যাগ নেই, মানি ব্যাগ? শুভা জিজ্ঞেস করে। না। মাথা দুলিয়ে না বলল বিন্ধু। শাশুড়ি মা বললেন, যাও চান টান করে এসে ভাত খেয়ে নাও, বিকেল বেলায় কাজের কথা হবে। দেখা গেল বিন্ধবাসিনী সত্যি খুব কাজের মেয়ে। আধা আধা লেখাপড়াও জানে, বাংলা পড়তে লিখতে পারে ভালোই, ইংরেজি অক্ষর পরিচয় আছে, সংখ্যা চেনে, রান্না চমৎকার, ঘরদোর খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, বাসন কুসন ঝকঝকে। ঘরের কাজের জন্য ঠিকই লোক আছে। বিন্ধুর কাজ হলো শাশুড়ি মাকে দেখা আর রান্না, আমাদের একটু ছুটি দেওয়া আর কি। বিন্ধুর বয়স কত সে জানে না, দেশ কোথায় তাও জানে না, মা বাবার নাম তাও জানে না। এত নাম না জানা যেহেতু স্বাভাবিক নয়, মেয়েটাকে ওরকম ঘোর মিথ্যাবাদী বলেও মনে হয় না। দেখে শুনে আমার স্বামী ঠিক করলেন ওর অ্যামনেশিয়া হয়েছে নিশ্চয়ই। তোমার কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? আমরা অনেকবার জিজ্ঞেস করলাম। বিন্ধু বলে, না তো। আশ্রমে এলে কেমন করে? কি জানি, মামায় আনছিল। মামা? তোমার মামা আছে নাকি? আসিল তো, আর নাই, আসে নাই আর। বিন্ধুর কাছ থেকে আর কোনো খবর পাওয়া গেল না। আমার মেয়ের সঙ্গে ওর খুব বন্ধুত্ব হয়ে গেল। চেহারা দেখে বয়স যা মনে হয় তার চেয়ে ঢের কম মনে হয় আচার আচরণ দেখলে। খুব ছেলেমানুষ স্বভাব, আর অসম্ভব ভুলো। এই শুনছে, এই ভুলে যাচ্ছে, কিছুতেই কোনো নির্দেশ মনে রাখতে পারে না। বিকেল বেলায় 5টার সময় পাম্পটা খুলো বলে লাভ নেই, ওর মনেই থাকবে না। 5টায় বলতে হবে যাও পাম্পটা খোলো, আবার 5:30টায় বলতে হবে বন্ধ করো, নইলে ওর পাম্পটা বন্ধ করার কথা মনে পড়বে না। এসব দেখতে দেখতে বুঝতে পারছি যে ওর সত্যি স্মৃতিবিভ্রমের রোগ একটা আছে, বেশ বড় সড়ো। এদিকে কিন্তু টের পায় কে কখন বাড়ি ফিরবে। আমার মেয়ে সুচি কখন বাড়ি ফিরবে তার জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করে। শুভ্রা কখন আসবে কলেজ থেকে জানে। ছোট মা করে দৌড়ে যাবে ঠিক ঠান্ডা জলের গেলাসটি নিয়ে। বাবু সোনা স্কুল থেকে ফিরবে, তার জন্য টিফিন তৈরি, চকোলেট, দুধ রেডি হয়ে ফ্রিজে ভরা। বাবু সোনাও বিন্ধু দিদিকে বেশ পছন্দ করেছে। বিন্ধু নিজের খুশি মতো নাম ঠিক করেছে, ঠাকুমা, বড় বাবা, বড় মা, ছোট মা, বোনটি আর ভাইটি। শুধু ছোট বাবা বাইরে থাকেন, এটা বিন্ধার অমনমত, প্রায়ই বিরক্ত করে শুভাকে। ছোট বাবা কবে দেশে ফিরবে ছোট মা? পোলা বউ ছাড়া দূরে দূরে কিসের কামাতো? এখানে অফিস হয় না? শুভা হাসে বলে, এই তো এসে যাবে, ভাইটির ছুটিটা পড়ুক। আমার কর্তা ওর জন্য মাইনে স্থির করেছেন। সেটার নাম অবশ্য মাইনে নয়, হাত খরচ। সেটা জমা রাখার জন্য ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া হলো বিন্ধুর নামে 2 মাস যাবার পরেই। ব্যাংক কি বস্তু বিন্ধু জানে না, কিন্তু সেখানে ওর নামে টাকা জমানো হচ্ছে সেটা সূচি ওকে বুঝিয়ে দিয়েছে। সেই টাকা নিয়ে বিন্ধু বলেছে একটা ভালো ঢাকাই শাড়ি কিনবে। শুভা বলেছে, না, আগে গয়না গড়াও, কানের দুটো কানপাশা হোক, তারপর হাতের চুড়ি, তারপর গলার হার,
শাড়িতে খরচ পড়ে। শাড়ি তোমাকে আমরাই দেব। দিব্য পরিচ্ছন্ন সই করল বিন্ধুবাসিনী চক্রবর্তী। শাশুড়ি মা তো আরো খুশি, বামুনের মেয়ের হাতেই রান্নাই খাচ্ছেন। বলবা মাত্র নাতনির কাছে বকুনি খেলেন, ছি থাম, ও কি মন্দ কথা, বামুন কায়েরটাই আবার কি, কাকুন তো মুসলমানদের রান্না খাচ্ছে, কাকুন কি একটু কম কম বামুন হয়ে গেল? তারপরে, বিন্দাদি, তোমার বিয়ে দেবেন ঠাম্মা, ব্রাহ্মণ পাত্র খুঁজছেন। বিন্ধু আবার তার সেই ভুবন মোহিনী হাসিটি হাসি, লজ্জায় মুখ লাল। আমার আবার বিয়া, দূর, ঠাকুমা কি যে কয়। আমরা আড়ালে আলোচনা করি কত বয়স হবে বিন্ধুবাসিনীর, ওর কি বিয়ে হয়েছিল কোনোদিন, বিধবা, সধবা, স্বামী পরিত্যক্তা, কুমারী। ওর বৈবাহিক অবস্থান বিষয়ে আমাদের সকলের সমান কৌতূহল। কিছুদিন দেখে মনে হলো মেয়েটার বিয়ে হয়নি কোনোদিনই। যেমন নিরামিষ রান্নার হাত মিঠে, তেমনি মাছ রান্না করে বিন্ধু। ভাদ্র মাসের তালের বড়া, তাল ক্ষীর, পৌষ মাসের পিঠে পায়েস কোনোটাই বাদ দেয় না বিন্ধুবাসিনী। কেবল মাঝে মাঝে বড্ড বেশি ভুলোপনা করে ফেলে। উনুনে রান্না চড়িয়ে মাথায় সাবান দিতে চলে যায়, কাপড় শুকোতে দিয়ে ক্লিপ লাগিয়ে আসে না, ঠাকুমার ত্রিফলা ভিজাতে ভুলে যায়। সব সময় ওর ওপরে নজর রাখলে ও দারুণ কাজ করে। কাপড় নিয়ে ছাদে উঠছে দেখলেই ডেকে ক্লিপগুলো হাতে গুঁজে দিতে হবে। উনুনে রান্না থাকলে তাকে রান্নাঘর ছাড়তে দেওয়া চলবে না। নজরদারি ছাড়া বিন্ধু অচল। মাঝে মাঝে ওর ডিপ্রেশন হয়, তখন হাসে না, গম্ভীর উদাস হয়ে বারান্দায় দাঁড়িয়ে থাকে, ডাকলে সাড়া দেয় না। তখন ও সে পুঁটুলিটা 14 বার খোলে আর 14 বার বন্ধ করে, কি খোঁজে কে জানে। তখন ওর খাওয়ার রুচি থাকে না, রান্নাতেও মন থাকে না। আমার সুভার মন কেমন করে ওর জন্য, তখন আমরাই রান্নাঘরটা সামলাই। এখন যার কোথাও কেউ নেই, তার নিশ্চয়ই এককালে কোথাও কেউ না কেউ ছিল, তারা সব গেল কোথায়? মন খারাপ হবে না বিন্ধুর? হবেই তো। সুভা বলে, বিন্ধুর বিষয়ে কিছুই খোঁজ খবর পাইনি আমরা। টাকা কড়ি গয়নাগাটি চারদিকে ছড়িয়ে রাখলো, বিন্ধু ছোবে না, এটা বোঝা গেছে। তার অর্থলোভ নেই, ভালোবাসে খেতে। এক থালা মিষ্টি বানিয়ে নিজেই তা থেকে আগে ভাগে দুটো খেয়ে ফেলবে। চিতল মাছের মুঠি বানিয়ে ঝোলে দেওয়ার আগে দুখানা ভাজা মুঠি নিজে নিজেই খেয়ে নেবে। কোথাও থেকে কিছু খাবার এলে ওকে না দিয়ে খেলে এত দুঃখ পায় যে আর কদাচিৎ সে কর্ম করার কথা আমরা ভাবতেই পারি না বাড়িতে কেউ। সুচি বাবুসোনার চকলেটেরও ভাগ বিন্ধুর, বড্ড ছেলে মানুষ। আমার শাশুড়ি বলেন, সত্যিই তাই, কথাবার্তাগুলো শুনলেই বোঝা যায় কাজে যতই পাকাপোক্ত হোক না, মেয়েটার মনের ভেতরটা একদম কাঁচা। সবচেয়ে খুশি হয় যখন ওর বিয়ের কথা হচ্ছে, এই প্রসঙ্গটা উঠলে। সুচি আর বাবুসোনা মাঝে মাঝে খ্যাপায়। শুভা একদিন বারণ করলো ওদের, ঠাট্টা যে বোঝে না, সত্যি সত্যি ভেবে খুশি হয়, তাকে এরকম ঠাট্টা করাটা উচিত নয়। সত্যি তো, ওর বিয়ের বয়স হয়েছে, বিয়ে তো একটা হওয়াই উচিত ছিল, ওকে নিয়ে ঠাট্টা তামাশা করো না। ঠাট্টা বন্ধ হলো, কিন্তু নতুন উৎপাত শুরু হলো। বাবু ম্যাট্রিমোনিয়াল কলামস দেখতে শুরু করে দিল। বিন্ধুদির জন্য একটা সম্বন্ধ খুঁজছি। ওরে, তোর বিন্ধুদিকে কেউ সম্বন্ধ করে বিয়ে করবে না রে, ওর কোনো পরিচয় নেই, মা বাবার নাম পর্যন্ত জানে না, গ্রামের নাম জানে না, ওকে কে বিয়ে করবে? শুনে ভীষণ মন খারাপ হয়ে গেল বাবুর। বিয়ের ঠাট্টা বন্ধ হয়ে গিয়ে মনে হচ্ছে বিন্ধুবাসিনীর মনও একটু বিষণ্ণ। ঠাট্টা করাটাই ভালো ছিল, নিষ্ঠুরতা ভেবে ভুলই করেছি আমরা। দুধের স্বাদ ঘোলে, বিয়ের স্বাদ বিয়ের ঠাট্টায়, সেটাই বা মন্দ কি? কিন্তু একবার বন্ধ করে আবার কেমন করে বলি, ওরে তোরা ওকে ঠাট্টা করবি তো কর, যেমন চলছিল চলুক। এমন সময় শাশুড়ি মা একটা প্রস্তাব দিলেন, দারুণ প্রস্তাব। আমাদের বাড়ির পুরনো ড্রাইভার মহাদেবের বউ মারা গেছে, মেয়েরা বড়, তাদের বিয়ে থা হয়ে গিয়ে মহাদেব একাই থাকে গ্যারেজের পাশের ঘরে। মহাদেবরা বিহারি ব্রাহ্মণ, মাথায় টিকি আছে, গলায় পইতে আছে, খুবই সৎ স্বভাব। আমরা ওকে 21 বছর দেখছি, কোনো বেচাল চোখে পড়েনি।
মহাদেব বেশ দেখতে শুনতেও ভালো, ভদ্র চেহারা, বেমানান হবে না, শুধু বয়স একটু বেশি, 47-48 হবে। শাশুড়ি মা বললেন, না, মহাদেব যখন কাজে ঢুকলো তখন ওর বয়স ছিল 22 বছর। মহাদেবের 3টে মেয়ে। মহাদেবের বয়স 43-44-এর বেশি হবে না। পুরুষ মানুষের ওটা কোনো বয়সই নয়। প্রসঙ্গটা চুপি চুপি গোপনে আলোচনা হতে লাগলো মহিলা মহলে, শাশুড়ি আর বৌমাদের মধ্যে। তারপর কর্তার কাছে প্রস্তাবটা রাখা হলো। কর্তামশাই শুনে বললেন, বেশ কথা, কিন্তু মহাদেব রাজি হবে কে বলল? আর তোমরা ধরেই নিচ্ছ কেন যে বিন্ধ্যবাসিনী হিন্দুস্তানি বর হলে খুশি হবে? সেও তো বাংলাদেশের বর চাইতে পারে। তার কোথাও চয়েস নেই, এটা কেন ভাবছো? সত্যি কথা, এত উইমেন্স লেপ করছে শোভা ওদের কলেজে, অথচ এই বেলায় খেয়াল হয়নি। ধরেই নিয়েছি আমরা বিয়ে হলেই বর্তে যাবে মেয়েটা। সুচি বাবুসোনাকে ঘুণাক্ষরেও জানানো হয়নি ব্যাপারটা। বাবুসোনার বয়স এখন 14 বছর। সে একটা মুশকিলের সময় দিয়ে যাচ্ছে। আজ তার মুড ভালো, কাল তার মেজাজ ক্ষিপ্ত। সুচির সঙ্গে 4 বছরের তফাৎ। সুচি ভাই অন্তপ্রাণ, ভাইও দিদি বলতে অজ্ঞান। ভাই বোনের ঝগড়া নেই, পিঠোপিঠি না হওয়ার গুণ। ওদের সঙ্গে বিন্ধ্যবাসিনীর ভাব হয়েছে খুব সুন্দর। ওরা বিন্ধ্যকে টিভি দেখতে ডাকে, আইসক্রিম খেতে ডাকে। বিন্ধ্য আনন্দে আছে। তার ব্যাংকে টাকা জমছে। সুচি তার কানের গয়না গড়িয়ে দিয়েছে। এবারে নাকছাবি চেয়েছে সাদা পাথরের। সেটা কিনতে গেল সেদিন ওরা। ফিরে এসেই জ্বরে পড়ল বিন্ধ্য। নাকছাবিতে পড়ে বড়ই লক্ষ্মীশ্রী খুলে গেছে। সত্যি বউ বউ দেখাচ্ছে যেন মেয়েটাকে। মহাদেবের কাছে এবার প্রসঙ্গটা পাড়তে হবে। কর্তা নিজে বললেই ভালো, চট করে না বলতে পারবে না। অবশেষে উনি মহাদেবকে বললেন, এবং সঙ্গে সঙ্গেই মহাদেব রাজি। বাবু যখন বলেছেন তার উপরে আমার আর কি বলার থাকতে পারে। এবারে বিন্ধ্য। কিন্তু বিন্ধ্যকে বলবো কি? সে তো প্রবল জ্বরে ঠকঠক করে কাঁপছে। রক্ত পরীক্ষা করে জানা গেল ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। জ্বর বেশি দেখে ডাক্তারবাবু আগেই কিছু ওষুধপত্র দিয়েছিলেন, অ্যান্টিবায়োটিক ওষুধ। এবার ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জন্য চিকিৎসা শুরু হলো। অন্যান্য সব ওষুধ বন্ধ। 2 দিন গেল, 3 দিনের দিন জ্বর কমলো, কিন্তু বিন্ধ্যর মাথার গোলমাল দেখা দিয়েছে বলে মনে হলো। জ্বর কমে গেছে, শীত করছে না। বিন্ধ্য প্রথমে কাঁথা কম্বল ছুঁড়ে ছুঁড়ে ফেলল, তারপর শাড়ি, তারপর ব্লাউজ, তারপর পেটিকোট। আমরা দৌড়ে গিয়ে ওকে আটকাই, জানলা দরজা বন্ধ করি। বিন্ধ্য আমাদের চিনতে পারছে না। চোখের চাউনিতে বন্য ভাব, হাত পা ছুটছে। কিছুতেই গায়ে কোনো কাপড় রাখবে না, এবং খাবার থালা দিলেই উল্টে ফেলে দিচ্ছে। জলের গেলাস দিলে গায়ে ঢেলে দিচ্ছে। ডাক্তারবাবু এলেন। ওকে জোর করে চেপে ধরা হলো। ঘুমের ওষুধ ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ানো হলো বিন্ধ্যকে। প্রচণ্ড এক চাপ গেল বাড়ির ওপর দিয়ে। ডাক্তারবাবু বললেন, ঘুম ভাঙলে আবার হয়তো এরকম করবে। কেন এমন হলো তিনি বলতে পারলেন না। আমরা ধরে নিলাম 2 রকমের ওষুধে একটা কোনো বিপুল গোলমাল হয়ে গেছে, যেটার ফল এই উন্মত্ততা। জ্বর ছাড়ল না, ঘুমের ওষুধ চলতেই লাগলো। ওর পাগলামিটাও চলতে থাকলো। কখনো বাড়ে, কখনো কমে। কাজ করার মতো অবস্থায় আসছিল না বিন্ধ্য। খাবার খাওয়ানো দুঃসাধ্য। স্নান করতে চায় না, স্নান করতে গেলে বেরোতে চায় না। জামা কাপড় কেবলই খুলে ফেলে, এবং পরিয়ে দিতে গেলে মুখে বিশ্রী গালে গালে যে তুবড়ি ছোটে। বাঙাল ভাষায় বলে বলেই রক্ষে বাবু সোনার সূচি সবটা বোঝে না। গালির ভয় তাকে কাপড় পরাতে যেতে চায় না কাজের মেয়েটা শুভা, আর আমিও ভয় পাই। ডাক্তার বললেন বাড়িতে চিকিৎসা চলবে না, হাসপাতালে পাঠানো হবে। ব্যবস্থা হলো, গাড়ি এলো, সঙ্গে লোক এলো। বিন্ধ্যবাসিনীকে ধরে বেঁধে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। বাড়ি ফাঁকা। সকলেরই মন কেমন করে। আমরা নিয়মিত যাই, খোঁজ খবর করি। 1 মাস গেল, 2 মাস গেল। আর অতটা নিয়মিত যাওয়া হয় না, তবে মাঝে মধ্যে যাই। ফোনে খোঁজ খবর নিই ডাক্তারের কাছে। 3 মাস, 4 মাস, অনেক দিন যাওয়া হলো না বিন্ধ্যর কাছে। শুভা ব্যস্ত, ওর কলেজে পরীক্ষা চলছে। সুচিরও কলেজে পরীক্ষা। আমি গেলাম একদিন খোঁজ নিতে। উন্মাদ আশ্রমে ছোটদের নিতে নেই, তাই বাবুসোনাকে নিয়ে যাই না। এবারে অনেক দিন পর দেখা। আমাকে দেখে
বড় মা বলে ডুকরে কেঁদে উঠল বিন্দা। বড় মা, আমারে বাড়ি নিয়ে চলেন। আমি তো মুশকিলে পড়েছি। যদি মেয়েটা সুস্থ হয়ে গিয়ে থাকে তবে তো ওকে বাড়ি নিয়ে যাওয়াই উচিত। ডাক্তার যদি বলেন তাহলে তোকে নিয়ে যাব। আজ তো হবে না, আগে তোকে রিলিজ করে দিক। ডাক্তার ছিলেন না, অ্যাটেন্ডেন্টরা বলল দিব্যি ভালো আছে বিন্ধু। ডাক্তারকে ফোনে জিজ্ঞেস করতে হবে কবে রিলিজ করবে। বিন্ধুর কত যে প্রশ্ন। বড় বাবা কেমন আছেন, ঠাকুমা কি করছেন, বোনটি ছোট মা ওরা কেন আসেনি, ভাইটিকে তোমরা একদিনও আনলে না কেন, ছোট বাবা কি বিদেশ থেকে ফিরেছেন, আর কতদিন থাকবেন বহুপোলা ছেড়ে। আমার মনে কোনো সন্দেহই রইল না বিন্ধুকে ফিরিয়ে নেওয়ার সময় হয়েছে। ওষুধের কল্যাণে অসুস্থতা এখন বিগত। ডাক্তার বললেন আর একটা মাস দেখতে। এখন ভালো আছে, কিন্তু সে তো ওষুধের ওপর। কিন্তু এখানে থেকে মন খারাপ করলে তো আরো অসুস্থ হয়ে যাবে। তাহলে নিয়ে যান। আমরা নিয়ে এলাম বিন্ধুকে। এ কিন্তু অন্য এক বিন্ধুবাসিনী। ডাক্তারের কাছে জেনে এলাম হাসপাতালে বিন্ধুবাসিনীকে যে বৈদ্যুতিক শক দেওয়া হয়েছিল তার গভীরতর ফসল ফলেছে। বিন্ধুর অ্যামনেশিয়া কেটে গিয়ে লুপ্ত স্মৃতির পুনর্বাসন ঘটেছে। বিন্ধু ডাক্তারকে তার জীবন কাহিনী বলেছে। ভয়ানক সেই কাহিনী। খানসেনাদের দ্বারা ধর্ষিত অত্যাচারিত হয়েছিল 12 বছরের বালিকা। তার মামা মামির সঙ্গে পালিয়ে আসছিল গ্রাম ছেড়ে। চোখের সামনে বাবাকে, জ্যাঠাকে, ভাইকে কেটে কুচি কুচি করেছে। মাকে ধরে নিয়ে গেছে কোথায় কে জানে। মামা লুকিয়ে পালাচ্ছিল মামিকে আর বিন্ধুকে নিয়ে রাতের অন্ধকারে বনবাদারের পথ ধরে। খানসেনারা তাদের ধরে ফেলেছিল। মামাকে বেঁধে রেখে তার চোখের সামনে মামিকে আর বিন্ধুকে দল বেঁধে ধর্ষণ করেছিল খানসেনারা। মামির কি হয়েছে বিন্ধু জানে না, মামাকেও আর দেখেনি। বিন্ধুকে খানসেনাদের হাতে ছেড়ে চলে গেছিল মামা। এমনি একটা অভিমান পুষে রেখেছে সে। খানসেনাদের ক্যাম্পে দিনের পর দিন রেপ্ট হয়েছে বালিকা বিন্ধু। ভারতীয় সেনারা তাকে উদ্ধার করে হাসপাতালে দিয়েছিল। হাসপাতাল থেকে উদ্ধার আশ্রমে। হিসেব করে দেখা গেল বিন্ধুবাসিনীর বয়স 32। পূর্বস্মৃতি সমস্ত ফিরে এসেছে বিন্ধুর। এই ফেরাটা ভালো হলো না খারাপ সেটাই পরবর্তী ভাবনা। বাবা গ্রামের পুরোহিত হরিপ্রসন্ন চক্রবর্তী, মা দাক্ষায়ণী। 2 ভাই ছিল শিবপ্রসন্ন, সত্যপ্রসন্ন। তারা কে কোথায় কেউ জানে না। বিন্ধু মাথা নাড়ে, বলে নাই, তারা আর নাই। বিন্ধু আর সে উজ্জ্বল হাসি খুশি বালিকাটি নেই। করুণ সংকুচিত যুবতী সে এখন। তার সামগ্রিক চরিত্র পাল্টে গেছে, গম্ভীর, নীরব। আসল সমস্যা বাঁধল বাড়িতে ফিরে। কাজ করতে গিয়ে সমস্যা দেখা দিল। শাশুড়ি মাকে এসব গল্প করবার কোনো প্রয়োজন ছিল না আমাদের, কিন্তু কেমন করে জানি না তার কাছে পৌঁছে গেল বিন্ধু খানসেনাদের দ্বারা ধর্ষিত মেয়ে। শাশুড়ি বললেন, ওর হাত থেকে তো খাওয়া যায় না, তাহলে রান্নার কাজ ওকে দেওয়া যাবে না। বাসন ধুক, ঘর মুজুক, কাপড় কাচুক, থাকুক একপাশে পড়ে, যাবে আর কোথায়। বিন্ধু শুনল। ঠাকুমা আমার হাতে খাবেন না কইছেন বড় মা? বলেন তো আমি কি করছি? আমি তো কোনো ভাষা খুঁজে পেলাম না। যা না, তুই যা, রান্নাঘরে ঢোক। এটাও বলতে পারলাম না। শাশুড়িরই তো সংসার, এ বাড়ি তাঁরই, তাঁর ইচ্ছাটা আগে। মহাদেবের সঙ্গে বিয়ে দেওয়ার প্রশ্ন তো মুছেই গেছে স্লেট থেকে। ও নষ্ট মেয়েকে আবার বিয়ে করবে কে? মহাদেবও শুনেছে। সুখের বিষয়, বিন্ধু শোনেনি বিয়ের প্রসঙ্গটা। হ্যাঁও জানতো না, নাও জানলো না। প্রচণ্ড মুশকিল বাঁধালেন আমার স্বামী। আজ বলেন, বিন্ধুকে বলো চিতল মাছের মুঠা বানাতে। কাল বলেন, বিন্ধুকে বলো নারকেলের বরফি বানাতে। পরশু বলেন, আলু বড়ির ঝোল বানাক বিন্ধু। বিন্ধুর রান্নাঘরে প্রবেশ নিষিদ্ধ হয়ে গেছে শুনে কর্তা স্তব্ধ।
আরেকটা রান্নাঘর তৈরি করানো ঠিক হলো ছাদের ওধারে, বিন্ধু রান্না করবে বলে। শাশুড়ির কানে সে কথা পৌঁছে দেওয়ার লোকের অভাব ছিল না। ঠিকে লোকটি আছে, শাশুড়ি বেঁকে বসলেন। এ বাড়ির কোনো রান্নাঘরেই খানসেনা এঁটো মেয়ে ঢুকবে না। কাউকে এক গ্লাস জল দেওয়া, চা করে দেওয়া সবই বারণ হয়ে গেছে বিন্ধবাসিনীর। শুভা অসম্ভব রেগে গেলেও শাশুড়ির ওপর কথা বলল না। সুচি শুধু চেঁচাতে লাগলো, থাম, তুমি এত মিন মিন কাজ করতে পারো? থাম, দিস ইজ জাস্ট নট ডান। থাম, উই লাভ বৃন্দাদি। বিন্ধু কিছুই বলছে না। একদিন দেখি বিন্ধু তার পুঁটুলিটা খুলে কি খুঁজছে, খুলছে আর বন্ধ করছে, খুলছে আর বন্ধ করছে। দেখে আমার শরীর হিম হয়ে গেল। আবার বিন্ধু মুখ তুলল, সেই মিষ্টি হাসি ভুবন ভোলানো। কি করছিস? চুলের ফিতাটা বেনি বানানোর লাগা। বিন্ধু। হ্যাঁ বড় মা, কি? বাবু সোনা স্কুল থেকে আসছে, বানায় রাখছি চকোলেট দুধ। ফ্রিজে গিয়ে দেখি চকোলেট দুধ টুধ কিছুই নেই। থাকবে কি, দুধের কড়াই তো হাত দেওয়া বারণ। তাহলে কি আবার মাথাটা গেল? বিন্ধু। বড় মা, বড় বাবা এখনো আইলেন না কেন? 6টা বাজে গেছে। বড় মা বড় বাবা করে আমাদের ভীষণ জড়িয়েছে মেয়েটা। কর্তা স্নেহ যেন আরও বেড়েছে ওর কষ্টের কাহিনী জানার পরে। ঠাকুমা ঠাকুমা করে ভীষণ আহ্লাদপনা করত বিন্ধু। ঠাকুমার কাছে গল্প শুনত, তার পান সেজে দিত, ছেঁচে দিত তার ত্রিফলা, তার ফলের রস তৈরি করে দিত। এখন সেসব কাজ আবার আমার ওপরেই বর্তেছে। আগে তো আমিই দিতাম, বিন্ধু এসে একটা বছর বড় সুখে রেখেছিল। বিন্ধুর মাথা সত্যি ঠিক নেই। সুচি পরীক্ষা করতে জিজ্ঞেস করলো, তোমার গ্রামের নামটা যেন কি? স্মৃতি ফিরে পেয়ে বিন্ধুবাসিনী আমাদের বলেছিল গ্রামের নাম পায়রাডাঙ্গা, হাসপাতালও বলেছিল পায়রাডাঙ্গা। এখন বলল গ্রামের নাম। ভুরু কুঁচকে খানিক ভেবে নিল, তারপর মিষ্টি এসে বলল মনে নাই। সুচি প্রায় কেঁদে ফেলল। মা! ঠাকুমার কাছে দৌড়ে গিয়ে চেঁচালো, দেখো দেখো তুমি কি করলে, কি করলে তুমি, আবার ওকে অসুস্থ করে দিলে। শাশুড়ি মা চোখ বুজে মালা জপছিলেন, তার কোনো হেলদোল হলো না। বিন্ধু এবারে অন্যরকম, কাজে মন নেই, কাজও তো নেই। ঘর মুছতে কাপড় কাচতে তো ঠিকই লোকটা ছিলই। বিন্ধু টিভি দেখে না। বাবুসোনা আইসক্রিম খাওয়াতে গেল, খেলো না। বিন্ধু বারান্দাতে দাঁড়িয়ে ট্রাম রাস্তা দেখে। আমার মনে দারুণ ভয় হলো। ট্রাম রাস্তা, ট্রাম লাইনে মাথা দিতে গিয়েছিল না এই মেয়ে? না, ওকে আবার হাসপাতালে পাঠাই বরং, সেখানে নিরাপদ। কিন্তু ডাক্তার বললেন দরকার নেই, ঘরে থাক, বিশ্রামে থেকেই সেরে যাবে। ডাক্তারকে আমি লজ্জায় বলতে পারলাম না ঘরে মনোকষ্টে থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। সুভা চিঠি লিখল মাদার টেরেসাকে, বিন্দুবাসিনীকে গ্রহণ করুন। সুভা চিঠি লিখল আরও 2-3টি আশ্রমে। লিলুয়া হোমের মতো কুখ্যাতি নেই এমন ধারা আশ্রমও আছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের কোথাও স্থান সংকুলান হলো না। মাদার টেরেসার আশ্রম থেকে তো জবাবই এলো না। বিন্দাকে শেষে বলা হয়, বিন্দু চলো, তোমাকে আজকে আশ্রমেই রেখে আসি। ঠাকুমা এখানে তোমাকে বড্ড দুঃখ দিচ্ছেন, তোমার মন খারাপ সব সময়। বিন্দু একমুখ হেসে বলল, মন খারাপ না তো, ঠাকুমা বুড়া হয়েছেন কি কইতে কি কন। আমি মনে লই নাই, বড় মা ছোট মা বড় বাবার এত ভালোবাসা পায়, তোমাকে সাইরা আমি জামু কই? ভাইটিরে বোনটিরে সাইরা আমি জামুই না। এ তো বড় মুশকিল। মেয়েটা ভীষণ আঁকড়েছে আমাদের। আমরা ওকে যতটা ভালোবাসি ও তার চেয়ে 3 গুণ বেশি ভালোবেসেছে আমাদের। কিন্তু মুশকিল আছে। সামনেই ছুটিতে সুভা দুবাই যাচ্ছে তার স্বামীর কাছে। সুচিও কাকির সঙ্গে যাবে। বাবু সোনার জেদ, ওরা থাকবে না। এর মধ্যে যদি বিন্ধুর পাগলামি বেড়ে ওঠে, একা আমি সামাল দিতে পারবো না। ওরা না থাকলে বিন্ধু আরো বেশি ডিপ্রেসড হয়ে পড়বেই। সুভাদের যাত্রার দিন ঘনিয়ে আসছে। মাদার টেরেসার উত্তর আজও এলো না।
আমরা স্থির করলাম ওকে যেখান থেকে এনেছিলেন মিসেস দত্ত সেই আশ্রমেই ফিরিয়ে দেওয়া হবে, পাস বইটি সমেত। এখন ওর কিছু টাকা আছে, কিছু সোনাদানাও আছে। পুটলির বদলে সূচি ওকে একটা জিপ দেওয়া ব্যাগ কিনে দিল। তাতে ওর কাপড় চোপড়, ছোট একটা পার্সে খুচরো টাকা পয়সা। ওর গয়না তো নাকে কানেই, হাতের চুড়ি তো হালকা। হাতে প্লাস্টিকের আর স্টিলের চুড়ি কিনে দিয়েছে শুভা আর সূচি। ভারী সুশ্রী দেখায় আজকাল বিন্ধবাসিনীকে। বিন্ধুকে আজ পৌঁছে দেওয়া হবে আশ্রমে। সাজিয়ে গুছিয়ে ওকে নিয়ে বেরোনো হলো। শুভা আর আমি দুজনেই গেলাম গাড়িতে। বিন্ধু চুপচাপ। আশ্রমে পৌঁছে দেখি গেট বন্ধ। গেটে দারোয়ান বসে আছে। সে বিন্ধুবাসিনীকে চিনতে পারল না। বিন্ধুর মুখে রা নেই। সে ওকে চেনে কিনা জানা গেল না। দারোয়ান দরজা খুলল না। আন্দার জানা মানা হ্যায়। আরে এই মেয়েটা তো এখানেই থাকতো। সুপারিনটেন্ডেন্ট नहीं है, उसका परमिशन लाइए। কখন আসবেন সুপারিনটেন্ডেন্ট? পাতা নেই। আমরা বসেই থাকি গাড়িতে। বেলা 2টো বাজে। সেই 11টায় এসেছি। মহাদেব ছটফট করছে। শুভার পরশু যাত্রা, বাড়িতে প্রচুর কাজ। শাশুড়িকে খেতে দেওয়া হয়নি। সূচি যদি বাড়ি এসে থাকে হয়তো দিয়ে দেবে। বাবু সোনার আসার সময় হয়ে গেল। আজ 3টে বাড়ি ফেরে। আমাদের এবার যেতে হবে। দারোয়ানের পাশে দালানের ওপরে ব্যাগ সমেত বসিয়ে দিই বিন্ধবাসিনীকে। ও বোঝে, কোনো কথা বলে না, চুপ করে বসে পড়ে। চোখে চোখ মেলায় না। দারোয়ানকে বলি, সুপারিনটেন্ডেন্ট না আসা পর্যন্ত তুমি ওকে এখানে বসতে দাও। তিনি একে চেনেন। এখানে ও অনেক বছর ধরে ছিল। সবাই ওকে চেনে, তুমিই নতুন তাই চেনো না। দারোয়ান মেনে নিল। হ্যাঁ, সে নতুন এসেছে। আমি বলি, সুপারিনটেন্ডেন্ট এবার এসে যাবেন, অনেকক্ষণ গেছেন। দারোয়ান সায় দেয়, হ্যাঁ আপ তো আনাই চাইয়ে। বিন্ধু তুমি বসো, উনি এলে ভেতরে যেও, কোথাও চলে যেও না যেন। আমরা কাল খবর নেব কি হলো, কেমন? বিন্ধু অন্যদিকে তাকিয়ে চুপ করে থাকে। দারোয়ানের হাতে 10টা টাকা দিয়ে শুভা বলে, ওকে একটু দেখো। মন ভারী করে বাড়ি আসি। ঢুকতেই সূচি লাফাতে লাফাতে আসে। মা, গুড নিউজ, গুড নিউজ। মাদার টেরেসা থেকে চিঠি এসেছে, ওরা বিন্ধুদিকে নেবে। শুভা আর আমি মুহূর্তে চোখ চাওয়াচাই করি। আমাদের চোখ পরস্পরকে কি বলে তা আমাদের চোখই জানে। ঠাকুমাকে খেতে দিয়েছিস? বাবু সোনার জলখাবারটা ঠিক করে দিস, নিচে কিছু খেলি? এ কি, তোমরা যাচ্ছ কোথায়? ভাত খেয়ে যাও। সূচি পথ আগলায়। শাশুড়িও বলছে, মুখে দুটি গুজে যা তোরা, বিন্ধ বিন্ধ করে তো পাগল হয়ে গেলি দুই যায়। ভাত খেতে বসতেই হলো। তাছাড়া মহাদেবকেও তো খাবার সময়টুকু দিতে হবে। বিন্ধ বিন্ধ কি খাচ্ছে? ও তো খেতে পাবে না। ওর জন্য তো আজ রান্না হয়নি আশ্রমে। টিফিন বাক্সে ওর জন্য কিছু খাবার নিয়ে আমরা আবার রওনা হই। ওকে তুলে নেব, মাদার টেরেসার আশ্রমেই রাখা হবে। সেখানেই বেশি ভালো থাকবে বিন্ধ। সুপারিনটেন্ডেন্টকে বললে নিশ্চয়ই ছেড়ে দেবেন। গিয়ে দেখি দারোয়ান বসে আছে, বিন্ধ নেই। যাক, ভেতরে গেছে তাহলে। একটু খোলো, ভেতরে যাব, সুপারিনটেন্ডেন্টের সঙ্গে কথা আছে। ও তো আয়াই নেহি। সে কি আসেনি? তবে বিন্ধু? বিন্ধুবাসিনীকে কে ঢুকিয়ে নিল ভেতরে? ও তো চলা গায়া উধার সে। হাত তুলে বড় রাস্তা থেকে দেখিয়ে দিল দারোয়ান। শত শত গাড়ি, ট্রাম, বাস, রিক্সা, লরি, ঠেলাগাড়ির ভিড়ের দিকে যে চোখ অন্ধ হয়ে গেল আমার। কব গিয়া? आप लोग जब चला गया वो औरत भी तभी उठ के चला गया। वो बैठा नहीं सुपरिंटेंडेंट के लिए, फिर घूम घाम के आएगा होगा। खाना खाने को गया शायद। দারোয়ান অনেক রকম সম্ভাবনা একে একে জানাতে থাকে। আমার কানে সেগুলো আর পৌঁছয় না। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ হলো। আপনারা জানাবেন এই গল্প আপনাদের কেমন লাগলো। আজকের প্রশ্ন, সূচিদের বাড়ির ড্রাইভারের নাম কি? বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন,
শেয়ার করবেন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক ধন্যবাদ।